15 বছর ধরে স্বৈরাচারিতার অত্যাচারে দম নেয়ার স্বাধীনতাটুকু ক্ষুণ্ণ হয়েছিল জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতার। কিন্তু কে হটাবে এই স্বৈরাচার? ফ্যাসিজম তখন দুর্বুদ্ধ ঠেকেছিল নিশ্চয়ই। অবশেষে স্বৈরাচার বধের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের তরুণ সমাজ। অকুতোভয় এই প্রজন্মের লাশের মিছিলের সামনে মাথা নোয়াতে বাধ্য হয় স্বৈরাচার। দেখো দেখো, জালিম পালাই খিড়কি দিয়ে, দেখো। পহেলা জুলাই আন্দোলনের সূচনা হয়। শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নামেন। এই আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এবং অল্প সময়েই সারা দেশে ছড়িয়ে পড়ে। চৌঠা জুলাই আন্দোলনের মাঝপথে আপিল বিভাগের রায়ের শুনানির তারিখ হঠাৎ পিছিয়ে দেওয়া হয়। ছাত্র জনতা এই ঘটনাকে আন্দোলন দমন করার একটি কৌশল হিসেবে মনে করেন। 7 জুলাই বাংলা ব্লকেট নামে একটি কর্মসূচি শুরু হয়, যা আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যায়। সারা দেশে যানবাহন, অফিস আদালত এবং দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে যায় এই কর্মসূচির কারণে। জুলাই গঠিত হয় সমন্বয়ক কমিটি। সমন্বয়ক কমিটি গঠিত হওয়ার পর আন্দোলন আরও জোরদার হয়। কমিটির সদস্যদের উপর সরকারি নিপীড়ন আন্দোলনকে আরও বেগবান করে তোলে। জুলাই আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য রায় স্থগিত ঘোষণা করে। এই খবরে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। তারা এই সিদ্ধান্তকে তাদের দাবিকে উপেক্ষা করা বলে মনে করে আন্দোলন জোরদার করে। জুলাই স্বৈরাচার হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মেয়েরা সহ সকল শিক্ষার্থী রাজপথে নেমে এসে স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে। জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা আন্দোলনের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই হামলার তীব্র নিন্দা জানান। ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তার নিকৃষ্ট রূপটা আমাদেরকে প্রদর্শন করে। তাদের উদ্দেশ্য ছিল জঘন্যভাবে আক্রমণ করে, হামলা করে আন্দোলনটাকে নচ্ছাদ করে দেয়া। 16 জুলাই মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার মাধ্যমে শুরু হয় জীবন দেওয়ার সিলসিলা। পুলিশের গুলির সামনে বুক পেতে দেওয়ার এই ঘটনা সহযোদ্ধাদের মাঝে বারুদ জ্বালিয়ে দিয়েছিল। একই দিনে ওয়াসিম, ফয়সাল আহমদ শান্তসহ আরও কয়েকজন পুলিশের গুলিতে শহীদ হন।
আসলে আমি আহত হই 17 জুলাই জুলাই বিপ্লবে। ওই দিনটা আসলে আমার জন্য ছিল একটা খুবই দুঃখের দিন এবং খুবই ভয়াবহ একটা দিন। চিৎকার করতেছিলাম, আমাকে কেউ বাঁচান, বাঁচান, আমাকে মেরে ফেললো। 17 জুলাই আর ডিফেন্সিভ নয়, ছাত্র সমাজ এবার অফেন্সিভে চলে আসেন। শুরুটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ হটানোর মধ্য দিয়ে। অপরদিকে পুলিশ ও যৌথ বাহিনীর আগ্রাসী পদক্ষেপে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেটের মাধ্যমে আন্দোলন ছত্রভঙ্গের চেষ্টা চালানো হয়। দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা আয়োজন করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। জুলাই শহীদ হন মুগ্ধ। এই দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। ঢাকার মিরপুর 11 এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চরমে উঠে যায়। 19 থেকে 20 জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি এবং সেনা মোতায়েন। বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়। সারা দেশে ক্রমবর্ধমান আন্দোলন ও জনগণের ক্ষোভ দমন করতে সরকার 19 এবং 20 জুলাই গণহত্যার পথ বেছে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018-19 সেশনের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে 9 দফা ঘোষিত হলে আন্দোলনের গতিপথ পাল্টে যায়। 21 জুলাই আপিল বিভাগ নতুন রায় দেয়। 93% মেধা এবং 7% কোটা সংরক্ষণ। শহীদদের লাশের উপর দাঁড়িয়ে ঘোষিত এই রায় প্রত্যাখ্যান করে ছাত্র জনতা। শুরু হয় নতুন ধারার আন্দোলন। স্বৈরাচার হাসিনা এতে আরও অ্যাগ্রেসিভ হয়, রক্তের হোলি খেলায় মেতে ওঠে। থেকে 25 জুলাইয়ের মধ্যে সারা দেশে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করে। পুলিশের দমননীতি, যৌথ বাহিনীর উপস্থিতি এবং সহিংস অভিযান শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। 26 জুলাইয়ের রাত 2:30টার সময় আমাদের বাসায় আমাদের যে লোহাগড়া থানা আছে, থানার এসআই এসে আমাকে তুলে নিয়ে যায় বাসা থেকে। 27 তারিখে আমাকে কোর্টে চালান দিয়ে দেয়। 26 থেকে 27 জুলাই পুলিশের ব্যাপক ব্লক রেডের মধ্যেই সরকারের চাপে ডিএমপি কার্যালয়ে 6 সমন্বয়ক আন্দোলন স্থগিতের বিবৃতি দেন। তবে ছাত্র জনতা ও অন্যান্য সমন্বয়ক তা প্রত্যাখ্যান করেন। 30 জুলাই শিক্ষার্থীরা লাল কাপড় বেঁধে প্রতিবাদের রাস্তায় নামেন, যা তাদের ক্ষোভ ও অধিকার আদায়ের প্রতীক হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় জুলাই ম্যাসাকার হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে এবং শহরের দেয়ালে গ্রাফিতি ও প্রতিবাদী বার্তা লেখা হয়। যদিও প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল, তা ছিল শক্তিশালী এবং আন্দোলনকারীদের সাহসিকতা ও একাত্মতা প্রকাশ করে। পহেলা আগস্ট দীর্ঘদিন ধরে আটক থাকা আন্দোলনের সমন্বয়করা অবশেষে মুক্তি পান। একই দিনে সরকার জামাত শিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে।
2রা আগস্ট সরকার দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক ইন্টারনেট বন্ধ রেখে দমনপীড়ন চালায়। গণগ্রেফতার, সহিংসতা এবং হত্যাকাণ্ড এদিনও অব্যাহত ছিল। এই অবস্থার মধ্যেও দ্রোহযাত্রা নামে একটি বলিষ্ঠ কর্মসূচি পালিত হয়। তেসরা আগস্ট শহীদ মিনারে গণজমায়েত এবং এক দফা দাবির ঘোষণা করা হয়। চৌঠা আগস্ট শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে হামলা চালানো হয়। এদিন বহু মানুষ নিহত এবং আহত হন। এই হত্যাযোগ্য আন্দোলনের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আন্দোলনকারীরা সাহস হারাননি। সন্ধ্যায় তারা একটি সাহসী ও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা। আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। 5ই আগস্ট আন্দোলনের ইতিহাসে ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়। সেদিনের প্রধান স্লোগান ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে এবং শহর গ্রাম থেকে জনতার ঢল ঢাকার পথে যাত্রা শুরু করে। 5ই আগস্টের জনস্রোত স্বৈরাচারের মনে কাঁপন সৃষ্টি করে। পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। বাংলাদেশের মানুষ উপভোগ করে আরেক স্বাধীনতার স্বাদ। বুক থেকে যেন এক বিরাট পাথর নেমে যায়। হাজারো শহীদ এবং অসংখ্য মানুষের আহত পঙ্গুত্ব বরণের মাধ্যমে এসেছে এই বিজয়। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কে রে। স্বৈরাচার পতনের এই আন্দোলনের অগ্রপথে আমরাও ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের শিক্ষার্থীরা।